আচ্ছা, এই যে আপনারা ইম্পোর্ট যে করতেছে সুতাগুলো, আমাদের দেশে সুতার মানটা কি ভালো না হওয়ার কারণে, নাকি এটা দামটা বেশি হওয়ার কারণে, কেন করা হচ্ছে? সুবিধার কারণে এই ইম্পোর্টটা এভাবে বেড়ে যাচ্ছে। আমাদের দেশে স্পিনিং মিলগুলো বন্ধ হয়ে গেল, খুব কম হচ্ছে। আমরা তো জানি এই সেক্টরটা আমরা অনেক শক্তিশালী। একসময় এই সেক্টরে 25% ইনসেন্টিভ দেওয়া হতো। আস্তে আস্তে ইনসেন্টিভ গুলো তুলে দিয়ে গত সরকারের শেষ সময় এসে এটা 5% থেকে যখন 1.5% হলো, আমাদের স্পিনিং ফ্যাক্টরিতে কফিনের লাস্ট প্যান্টটা তখনই মারা হয়েছে। এর সাথে সাথে যেটা হলো, আমাদের প্রতিবেশী দেশ তাদের কোনো ইনসেন্টিভ একসময় ছিল না, তাদের ইনসেন্টিভ করে ফেললো প্রায় 11% সবকিছু মিলে। যখন 11% ইনসেন্টিভ তারা দিচ্ছে, আপনার যদি একটা হিসাব করি, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে সুতা আসতেছে 2.5 থেকে 2.55, যেটা আমাদের যে উৎপাদন খরচ যেটা আসতেছে এটা হচ্ছে প্রায় $3 মতো। প্রায় এটা থেকে 40 থেকে 50 সেন্ট কমে সুতা আনতেছে। এবং ইনসেন্টিভ যেটা তারা দিচ্ছে ইন্ডিয়াতে, আমাদের এখানে ইনসেন্টিভ যেটা দিত, আমরা এটা অ্যাপ্লিকেশন করার প্রায় 1 বছর সময় লেগে যেত। কিন্তু ইন্ডিয়াতে যেটা দিচ্ছে বা অন্যান্য দেশে যেটা দিচ্ছে, যখন এই মালামালটা কোর্টে আসে, কোর্টে আসার পরে ব্যাংক এই ডকুমেন্টটা বিএলটা তাদের ব্যাংকে যায়, ব্যাংকে যাওয়ার উইদিন 3 ওয়ার্কিং ডেজের মধ্যে তারা এই পেমেন্টটা তাদের অটোমেটিক্যালি ব্যাংকে চলে যায়। তো এই এত সুবিধা দেওয়ার জন্য এবং প্রাইসের এত ডিফারেন্সের জন্য এবং এত সুবিধা দেওয়ার জন্য কেউ বাইরে থেকে, মানে লোকাল থেকে কেউ সুতা নিচ্ছে না, সব বাইরে থেকে সুতা নিয়ে আসতেছে। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনার সাথে ইউরোপিয়ানদের সাথে অনেক ভালো সম্পর্ক, এটা আমরা সকলেই জানি। তো আমাদের এই সেক্টরটা, টেক্সটাইল সেক্টরটা পৃথিবীর মধ্যে অন্যতম এবং প্রতিবেশী দেশের থেকে অনেক এগিয়ে আছে। আপনারা যে এই সমস্যাগুলো হচ্ছে, ওরা ইনজেক্টিভ বাড়িয়ে দেওয়ার কারণে, আপনারা এই সমস্যাগুলোর জন্য কি আপনারা ডক্টর ইউনূস সাহেবের সাথে যে কথা বলেছিলেন? আমরা এই কথা বলার জন্যই আজকে আসছি। এটা আমাদের প্রথম ধাপ। আমরা পেশাজীবী যারা আমরা আছি এখানে, এর আগে কিন্তু এটা বলা হয়েছে যে আমাদের একটা সংগঠন আছে, মালিকরা যারা আছে বিটিএমএ থেকে কিন্তু আমরা আসিনি। আমরা আসছি আমাদের স্পিনিং ফ্যাক্টরিতে আমরা যারা কর্মরত আছি, আমরা সরকারকে এবং সবাইকে জানালাম এটা। এর পরবর্তীতে আমাদের পরবর্তী যে আন্দোলন আছে, সেই আন্দোলনের মাধ্যমে আমরা আপনাদের সুযোগ সুবিধা আগের মতো করে দেওয়া হয় বা কিছুটা বাড়িয়ে দেওয়া হয়। আপনারা সারা দেশে যে টেক্সটাইলের যে প্রোডাকশনগুলো হচ্ছে, সকল সুতার অভাব কি পূর্ণ করতে পারবেন বলে? আমরা সকল সুতারটুকু আমরা ডেলিভারি দিতে পারবো। বাংলাদেশে এই ক্যাপাসিটি এখন আমাদের হয়ে গেছে। এবং কোয়ালিটির ব্যাপারে যেটা বললেন, এখন আমরা বাংলাদেশে আন্তর্জাতিক মানের, মানে যত বড় বড় ভালো ভালো কোম্পানি আছে, সেই সকল কোম্পানির মেশিন আমাদের দেশে আসে। ইভেন আমাদের আশেপাশের দেশেও এত ভালো মেশিনারিজ নাই, এবং আমাদের ম্যান পাওয়ার ডেভেলপ করছে গত 40-50 বছর থেকে, এবং আমাদের ফ্যাক্টরি ক্যাপাসিটি ডেভেলপ করছে। এবং একটা জিনিস আপনাদের জানার জন্য বলি যে গত 21-22 সনে এই সেক্টরে সুতার দাম অনেক বেড়ে গেল, এবং ডিমান্ড যখন বেড়ে গেল, এই সময় আমাদের দেশে নতুন করে প্রায় 15 লক্ষ স্পেন্ডের, 15 থেকে 20 লক্ষ স্পেন্ডের নতুন করে ইনস্টল হয়েছে। এবং সবগুলো ফ্যাক্টরি এখন প্রায় তারা ব্যাংকের লোন দিতে পারতেছে না। অনেকগুলো ফ্যাক্টরি তারা এখন পুরোপুরি ইনস্টলেশন করতে পারতেছে না। এরকম 5-6টা ফ্যাক্টরি এখনো পড়ে আছে। অথবা সেফগার্ড ডিউটি প্রয়োগ করতে জোর দাবি জানাচ্ছি। যেমন আমাদের দেশের পাট পণ্যের উপর অন্য দেশ কর্তৃক প্রয়োগ করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ইন্দোনেশিয়ার বাণিজ্য নিরাপত্তা কমিটি KPPI কটনিয়ান স্পিনিং ইয়ার্ন আমদানির উপর নিম্নলিখিতভাবে সেফগার্ড শুল্ক আরোপ করছে। মোট 27টি HS কোডের ইয়ার্নের উপরে শুল্কের আওতায় এসেছে। শুল্ক কার্যকর থাকবে 3 বছর, 30 অক্টোবর 2025 থেকে 29 অক্টোবর 2028 পর্যন্ত। প্রতি কেজি সুতা আমদানির উপর নিম্নলিখিত হারে শুল্ক আরোপ করেছে। প্রথম বছর
প্রতি কেজিতে 45 সেন্ট, দ্বিতীয় বছর প্রতি কেজিতে 44 সেন্ট, তৃতীয় বছর প্রতি কেজিতে 43 সেন্ট। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস 10 নম্বর, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে সহযোগিতা করার জন্য $8 বিলিয়ন মতো ইডিএফ ফান্ড বরাদ্দ ছিল, যা কোনো ফ্যাক্টরির এক বছরের ইম্পোর্ট অথবা $30 মিলিয়ন মধ্যে যেটি বেশি সমপরিমাণ বরাদ্দ দেওয়া হতো। বর্তমানে আপৎকালীন সময় থেকে উত্তরণের জন্য আগামী 2 বছরের জন্য উপযুক্ত সুবিধা পণ্য বদল করার জন্য আবেদন জানাচ্ছি। এক্সপোর্ট পণ্যের ক্ষেত্রে উৎপাদন খরচ 70%, কাঁচামাল স্থানীয় উৎস থেকে খরচ করার জন্য দাবি জানাচ্ছি। 6 নম্বর, পণ্য বহুমুখীকরণ, রিসাইকেল এবং সাস্টেনেবল প্রোডাক্ট ও উত্তর পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রিসাইকেল এবং সাস্টেনেবল পণ্যের উপর অতিরিক্ত 5%, উপরিক্ত 10%-এর বাইরে প্রণোদনা দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি এবং উল্লেখিত পণ্য উৎপাদনের জন্য স্পিনিং মিলের মেশিনারিজগুলোকে যুগোপযোগী ও আধুনিকায়নের জন্য 5% ইন্টারেস্টে 10 বছর মেয়াদী বিশেষ প্যাকেজে ঋণ সহায়তা প্রদানের জন্য দাবি জানাচ্ছি। 7 নম্বর, বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে টাকার অবমূল্যায়ন হওয়ার জন্য প্রায় 40% কাঁচামাল আমদানির সক্ষমতা কমে গিয়েছে। ফলে বর্তমানে কারখানাগুলো প্রায় 50 থেকে 60% ক্যাপাসিটিতে চলছে। তাই পূর্ণ মাত্রায় উৎপাদন সক্ষমতা ফিরিয়ে নিতে আমদানির ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য জোর দাবি জানাচ্ছি। পরিশেষে উপরোক্ত বিষয়সমূহের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশের রপ্তানি খাতের সাথে সম্পৃক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পিনিং সেক্টর চলমান এই ভয়াবহ পরিস্থিতি থেকে অতি দ্রুত উত্তরণের জন্য এই সেক্টর সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানানো যাচ্ছে। আমরা প্রত্যাশা করি সরকার এই বিষয়ে আন্তরিক হবেন এবং সমস্যা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। নিবেদক, বাংলাদেশ স্পিনিং শিল্পের সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ। বাংলাদেশের স্পিনিং শিল্পের সাথে জড়িত লক্ষ লক্ষ শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের চাকরি রক্ষার্থে সরকারের কাছে আকুল আবেদন। এই সংগঠনের সাথে পেশাজীবী যে সংগঠনগুলো আছে বা মালিক পক্ষ আছে, বিটিএম আছে, আপনারা জানেন টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ গার্মেন্টস মিল অ্যাসোসিয়েশন আছে এবং অন্যান্য ক্ষুদ্র শিল্পগুলো আছে, সবাই কিন্তু সাফার এই সুতা শিল্পের সাথে সবাই এবং ব্যাপার নিজেদের সাথে সবাই সাফার। সেই জন্য আমাদের প্রাথমিক স্টেজ মানববন্ধন, সামনের দিনগুলোতে আমাদের একটা মানববন্ধনের পরিকল্পনা আছে। এর আগে আমরা নীতি নির্ধারণ যারা আছে তাদের সাথে আমরা একটা কর্ম পরিকল্পনা তৈরি করার আমরা প্ল্যানিং করতেছি, যাতে আমাদের বিটিএম এর সাথে মিলে তাদের সাথে সমন্বয় করে আমরা যারা জিনিসটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আচ্ছা, জানতে পারছেন যে আমাদের এই টেক্সটাইল শিল্পে প্রায় 400 স্পিনিং প্রোডাকশনে ছিল, কিন্তু গত 2-3 বছর যাবৎ ওইখান থেকে প্রায় 50টা স্পিনিং অলরেডি শাটডাউন হয়ে গেছে। 50টা স্পিনিং শাটডাউন বন্ধ হয়ে যাওয়াতে প্রায় 2 লক্ষের উপরে শ্রমিক বেকার হয়ে গেছে। আর যেগুলো চলমান আছে সেগুলো 40 থেকে 30% ক্যাপাসিটিতে প্রোডাকশন করতে। তা সব যদি বন্ধ হয়ে যায় আলটিমেটলি আমাদের পথে বসা ছাড়া আর উপায় থাকে। আর মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন আপনি ভালো করে জানেন তাদের রাজপথে আন্দোলন করা ছাড়া আমাদের দেশের নীতি নির্ধারকেরা কখনই ভালো অবস্থায় কোনো নীতি নির্ধারণ করতে প্রস্তুত হয় না। যে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এই নীতি, এই আমাদের যে প্রেস মেসেজের দাবি দেওয়া অযৌক্তিক না এবং বেশিও না। এটা মাত্র 5টা দাবি, অসংখ্য দাবিও না। 5টা দাবি যদি সরকার ইমিডিয়েটলি বাস্তবায়ন করে অন্তত পক্ষে এই দেশের শিল্প কারখানাগুলো বেঁচে যাবে এবং লক্ষ লক্ষ লোক কর্মসংস্থানে থাকতে পারবে এবং শিল্প মালিকগুলো উদ্যোক্তারাও বেঁচে যাবে। এর সাথে সংশ্লিষ্ট ব্যাংকগুলো, বিমা এবং সংশ্লিষ্ট যারা আছে
সবাই বেঁচে যাবে। সেজন্য আমরা এটাকে জাতীয় ইস্যু মনে করে আজকে এই সংবাদ সম্মেলন আয়োজন করি। আচ্ছা, আমাদের ব্যাংকগুলো বন্ধ, যে ব্যাংকগুলো বন্ধ, এই ব্যাংকগুলোর নাম কেন দিলেন না? এটা সম্পর্কে আপনি কিছু বলেন না। আরেকটা বিষয় হলো, কিছু মেন বন্ধ হয়েছে ব্যাংকের লোনের কারণে, আর কিছু মেন বন্ধ আছে মালিক ডেভেলপমেন্ট এই ধরনের কিন্তু আমাদের আছে। আমি বলি আপনাকে, অনেক মিল অনেক কারণে বন্ধ হইতে পারে, সবাই খারাপ না, সবাই ভালো। কিন্তু আমরা যেটা কস্টিং বুঝি, একটা পণ্যের উৎপাদনের যে আপনাদের জানার জন্য বলতেছি, আমরা যদি স্পিনিং মিলে 30 কার্ডের একটা সুতা কস্টিং ক্যালকুলেশন করি, তাতে আমাদের $3 উপরে খরচ আছে। হোয়ারেজ আমরা আমাদের দেশে এইটা $2.60 50 সেন্টে আমাদের থেকে 40 থেকে 50 সেন্ট পার থেকে সুতাটা এই দেশে ঢুকে। আমরা প্রতিযোগিতা করতে পারতেছি না, অন্য ইস্যু না, ওই ব্যাংকের লোন কত, লাইবিলিটি কত, সেই ইস্যুতে আমরা যাচ্ছি না। আমরা তাদের পণ্যের, দুই পণ্যের মধ্যে বৈষম্য, অনেক বড় বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য 3 বছরের জন্য একটা সেফগার্ডের আবেদন করি, যাতে ইন্দোনেশিয়া যেরকম আছে বা অন্যান্য দেশে আছে, সেফগার্ড হিসেবে বছরে বছরে কত পার্সেন্ট আমরা সেভ করতে পারি, তাতে শিল্প কারখানাগুলো বেঁচে যাবে। হচ্ছে যে সমস্যাটার মধ্যে এখন আমরা পড়ছি, সামহাও আমরা ফ্যাক্টরিগুলো কোনোরকম ভাবে চালায় রাখছি। এই ফ্যাক্টরিগুলো কিভাবে চলতেছে, যে আমাদের একটা ফ্যাক্টরির ক্যাপাসিটি, মনে করেন আমার ফ্যাক্টরি আছে 5টার মধ্যে এখন আমি চালাচ্ছি 3টা ফ্যাক্টরি আমার বন্ধ। এখন এই 3টা ফ্যাক্টরির শ্রমিকদের আমি কি করব? আমরা যেটা হয়, শ্রমিকরা কন্টিনিউয়াস তারা বিভিন্ন সময় চলে যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরিতে যায়, অন্য ফ্যাক্টরিতে যায়, গ্রামে চলে যায়, ধান কাটার সময় গ্রামে চলে যায়। এই সময়ের মধ্যে আমরা নতুন করে শ্রমিকদের নিতে পারতেছি না। মানে ফ্যাক্টরি যদি ওইভাবে দেখেন, ফ্যাক্টরি কিন্তু চলতেছে, কিন্তু ক্যাপাসিটি হলো কোনোটা 20%, কোনোটা 30%, কোনোটা 40%। এবং আমাদের এক্সপোর্টের সুতা যেটা বানানোর কথা, আমরা এক্সপোর্টের সুতা অনেকে বানাতে পারতেছি না। কেন? ব্যাংক থেকে যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্টটা আসলে আমরা পাচ্ছি না। যেমন ইডিএফ এর যে ফ্যাসিলিটিটা আমাদের ছিল, এটা আমরা এনজয় করতে পারতেছি না অলমোস্ট 2 বছর থেকে। 22 সাল থেকে যখন ডলারের সংকট হয়, সেই সময় থেকে আমরা এটা এনজয় করতে পারতেছি না। আমাদের ম্যাক্সিমাম স্পিনিং ফ্যাক্টরিগুলো এখন ওয়ার্কিং ক্যাপিটাল সংকটে ভুগতেছে। এবং আমরা সর্বপ্রথমেই কিন্তু এর আগেও 2-3টা প্রোগ্রামে কিন্তু আমরা এই কথাগুলো বলেছি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হলো স্পিনিং সেক্টর বাংলাদেশে। এই স্পিনিং সেক্টরে কিন্তু আমাদের টেক্সটাইল সেক্টরে যত ইনভেস্টমেন্ট করা হয়েছে তার 50% কিন্তু এখানে করা হয়েছে। এখন স্পিনিং সেক্টর যদি মুখ থুবড়ে পড়ে, তাহলে কিন্তু আমাদের অর্থনীতি যেমন শেষ হবে, আমাদের লোকজন তেমনইভাবে বেকার হবে, এবং আমাদের কি হবে আমি জানি না, আমাদের লোকজন রাস্তায় নেমে কি করবে আমি জানি না। আমার সাথে আমাদের বর্তমান টেক্সটাইল সেক্টরের টেক্সটাইল মিনিস্ট্রির যে উপদেষ্টা মহোদয় আছে, ওনার সাথেও কথা হয়েছিল। ওনাকে আমি প্রপোজ করছিলাম একটা প্রোগ্রামে যে আপনারা জিনিসটাকে একটু ভালোভাবে দেখেন, এটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে জিনিসটা দেখেন। উনি বললো যে আচ্ছা ঠিক আছে, দেখি, আপনারা আপনাদের কাজ করে যান। কিন্তু এখন দেখছি যে এটা আমাদের কিন্তু আস্তে 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 কিন্তু আমাদের টেক্সটাইল সেক্টর মানে স্পিনিং সেক্টর বন্ধ হয়ে যাওয়া মানে আমাদের 23 বিলিয়ন ইনভেস্টমেন্ট টেক্সটাইল সেক্টরে, তার অর্ধেকটাই কিন্তু আমাদের স্পিনিং সেক্টর, তাহলে পুরোটাই বন্ধ হয়ে যাবে। 1,60,00,000 স্পেন্ডেল আমাদের আছে, সেই 1,60,00,000 স্পেন্ডেলের মধ্যে অলরেডি মনে হয় যে 20-30 লাখ অলরেডি বন্ধ হয়ে গেছে। তাহলে আমাদের কি হবে, আলটিমেট অবস্থাটা কি হবে? স্পিনিং সেক্টরে যদি যে টাকাটা আমরা আমাদের থেকে সুতা কিনে, সেই টাকাটা আমাদের দেশে থেকে যায়। আমরা যদি বাইরের থেকে সুতা আনি, তাহলে টাকাটা কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে। তো সুতরাং কি করতে হবে, আমাদের সরকারের উচিত হবে, আমি মনে করি যে এখানে 5টা-7টা মানে প্রপোজাল দেওয়া হয়েছে, এগুলি আমাদের সাথে আলাপ করে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে। যদি এর চেয়েও ভালো কোনো প্রস্তাবনা সরকারের কাছে থাকে, তাহলে সেটাও প্রকাশ করুন। আমাদের কথা হলো আমাদের ফ্যাক্টরিগুলো যাতে মরে না যায়, আমাদের লোকজন যাতে বেকার না হয়, সেই জিনিসটাই আমাদের। আমি ইতিপূর্বে ইঞ্জিনিয়ার সিটির সময় 2-3টা প্রোগ্রাম হয়েছে, সেখানেও কিন্তু আমি বক্তব্যগুলো দিয়েছিলাম যে আপনারা এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করেন। যাই হোক, আমার খুব ভালো লাগলো আজকে টেক্সটাইল ইন্ডাস্ট্রির বিভিন্ন জিএম থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ এখানে আছেন। আমার খুবই ভালো লাগলো যে জিনিসটা আপনারা অনুধাবন করতে পারছেন। ফ্যাক্টরি বন্ধ হলে কি হবে, একজন মালিক 1000 কোটি টাকার মালিক,
তার একটা ফ্যাক্টরি বন্ধ গেলে তার কিচ্ছু আসে যায় না। ক্ষতিটা কার হবে? দেশের হবে এবং আমাদের জনগণের হবে। আমরা যারা ওখানে চাকরি করে রুটি রোজগার করি তাদেরই হবে। সুতরাং এই জিনিসটাকে কিন্তু অবহেলা করার জিনিসটা আমি আরো 2 মাস আগে বলছি, এটাকে অবহেলা করার জিনিস নয়, এটাকে অতি শীঘ্রই এটাকে সমাধান দেওয়া উচিত। কিভাবে সমাধান দিবেন? আমাদের বিভিন্ন বিশেষজ্ঞ আছে টেক্সটাইলে, তাদেরকে ডাকেন। সরকারকে আমি অনুরোধ করবো আপনারা ডাকেন, অথবা আপনাদের কাছে যদি ভালো সলিউশন থাকে সেটা আপনারা দেন। কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে এবং এটা 1 বছর ঝুলিয়ে রাখতে হবে না, 6 মাস ঝুলিয়ে রাখতে হবে না, ততদিনে কিন্তু সব শেষ হয়ে যাবে। এটা অতি শীঘ্রই করতে হবে। যাই কিছু করবেন খুব শীঘ্রই করতে হবে। আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা দরকার সরকারকে তাই করতে হবে। আমরা অন্য কোনো কিছু বুঝি না। কোনো দেশের গিবত আমরা গাবো না, কোনো দেশের বিরোধিতা আমরা করবো না। আমাদের সেক্টর আমাদেরকে বাঁচাতে হবে। সুতরাং আমি অনুরোধ করবো সবাইকে, আপনারা যারা সাংবাদিক ভাই আছেন, আপনারা জাতির বিবেক, আপনারা আপনাদের লেখনী দিয়ে এই কথাগুলো তুলে ধরেন। একটা জোরালো আন্দোলন আমাদের তৈরি করতে হবে। বাংলাদেশে আন্দোলন ছাড়া বা মব তৈরি করা ছাড়া কোনো জিনিস কিন্তু হয় না। আমরা চাই না, আমি এর আগেও বলেছিলাম যে আমরা মব করতে চাই না, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চাই না। আমাদের কথাগুলো শুনেন মনোযোগ দিয়া, প্রয়োজন মধ্যে কমিটি গঠন করে দেন। কমিটি গঠন করে দিয়ে কি হয়েছে, কি হইতে হবে বা কি করলে সুবিধা হবে করেন। কার স্বার্থে করবেন? দেশের স্বার্থে করবেন। সবাই আমরা জনদর্শী, সবাই আমরা দেশপ্রেমী, কিন্তু এই জিনিসগুলো যদি আমরা দেরি করে করি আমাদের ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে। আমি কথা বাড়াবো না, সংক্ষিপ্ত বক্তব্য। এর আগে আপনারা এই লিখিত কাগজটা আপনারা পেয়েছেন, এটা আমাদের সাথে আলোচনা, আমরা সবাই আমাদের টেক্সটাইল সেক্টরে যত বিশেষজ্ঞ আছে আমরা সবাই মিলে বসি, কিন্তু এই কাগজটা করা হয়েছে। এবং আপনারা যদি এই সাংবাদিক ভাইরা আপনারা যদি এই জিনিসটা যদি তুলে ধরেন শক্তিশালীভাবে এবং সমস্ত পত্রিকা যদি আপনারা তুলে ধরেন, তাহলে সরকার টনক নড়বে এবং ওনারা অতি শীঘ্রই একটা ব্যবস্থা নিতে হবে। উপস্থিত হওয়ার কারণ আমরা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছি। কয়েকটা বিষয় আসলে উল্লেখ করার মতো, যেটা না করলে আমাদের এই সংবাদ সম্মেলনের মেইন মেসেজটা সরকারের কাছে পৌঁছাবে না। আমার মতে আমি কয়েকটা পয়েন্ট ফার্স্ট, আপনারা শুনেছেন যে আমাদের অলরেডি 40% স্পিনিং মিল বন্ধ হয়ে গিয়েছে। ম্যাক্সিমাম মিল যারা এখন চালাচ্ছে তারা 60% ক্যাপাসিটিতে চালাচ্ছে। কারণটা কি? কারণ হলো আমাদের এখানে যারা সেলসের ভাইয়েরা আছেন তারা অবশ্যই আমার সঙ্গে একমত হবেন যে আমরা যখনই কোনো কাস্টমারের কাছে ইয়ার্ন সেল করতে যাই, তারা বলে ভাই আমরা এটা ইম্পোর্ট করি, আমরা এটা ওই দেশ থেকে ইম্পোর্ট করি, সেই দেশ থেকে ইম্পোর্ট করি। আমি দেশের নামগুলো বললাম না। তো সেক্ষেত্রে আমাদের যে সুতোগুলো আনসোল্ড থেকে যায়, বাট গার্মেন্টস এর মালিকরা, নিটিং এর মালিকরা তারা ইয়ার্ন কিনে বাহির থেকে, তারা বলে আমরা ইম্পোর্ট করি। এখন আমাদের দেশে পুরস্কার দেওয়া হয় কে হাইয়েস্ট গার্মেন্টস এক্সপোর্টার, কে হাইয়েস্ট ভ্যালু এডিশন করছে গার্মেন্টসে। আমার মনে হয় এখন সময় এসছে এইটা ফাইন্ড আউট করা যে কে হাইয়েস্ট ইম্পোর্ট করে, কোন গার্মেন্টস হাইয়েস্ট ইম্পোর্ট করে আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করতেছে, এটা এখন লিস্ট করার সময় আসছে। কারণ আমরা এখন বলি যে আমরা $50 বিলিয়ন এক্সপোর্ট করি, বাই ইটস ট্রু, ইট উইল বি $100 বিলিয়ন, বাট উই হ্যাভ টু ফাইন্ড আউট ইট হাউ মেনি ডলার উই আর পাসিং থ্রু। $50 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি, বাট কত বিলিয়ন ডলার আমরা র মেটেরিয়াল কিনি, অ্যাক্সেসরিজ কিনি, কত বিলিয়ন ডলার আমরা বাইরে পাঠাই, সেই ক্যালকুলেশন করার সময় আসছে এখন আমাদের। আমরা সবাই সার্ভাইভ করার জন্য যত রকমের ওয়ে আছে ফ্যাক্টরিকে টিকে রাখার জন্য আমরা চেষ্টা করতেছি, বাট আমাদের ইয়ার্ন যদি সেল না হয়, ইয়ার্ন যদি আসে বাইরে থেকে, তাহলে আমাদের চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে। এমন নয় যে এখানে যারা আছে তারা কেউ মানে টেকনিক্যালি তাদের নো হাউ কম, তাদের সেলসের টেকনিক কম, নো, যার যার পজিশনে সবাই কিন্তু পারফেক্ট, বাট কেন আমরা পারছি না? আর এগুলো আসে বাইরে থেকে, সেটা বন্ধ করতে হবে। আদারওয়াইজ আমরা যদি এইখানে আজকে যারা আছি বা মানে যারা সাংবাদিক ভাই আছেন, তাদের মাধ্যমে সরকারের কাছে এই আবেদন পৌঁছাতে চাই, এই সেক্টর কিন্তু টেক্সটাইলের বা গার্মেন্টসের ব্যাকবোন।
মাইন্ডে আপনার মেরুদণ্ড ভেঙে গেলে আপনি যেমন এখানে দাঁড়াতে পারবেন না, স্কিনিং ভেঙে গেলে আজকে গার্মেন্ট শিল্প দাঁড়াতে পারবে না। প্লিজ নোট ডাউন ইট অ্যান্ড সেন্ড দিস মেসেজ টু গভর্নমেন্ট। আজকে স্পিনিং মিল বন্ধ হয়ে যাবে, আপনি সুতা কিনবেন বাইরে থেকে, এখন আপনি সুতা কিনেন $2.35, তখন এই সুতা কিনবেন আপনি $5। গার্মেন্টস আপনি এক্সপোর্টের সক্ষমতা হারিয়ে ফেলবেন, আপনি অর্ডার পাবেন না। আজকে আপনি ফ্যাব্রিক কিনে $4.5, আমাদের দেশে উৎপাদন খরচ $5.5। আজকে স্পিনিং বন্ধ হয়ে যায়, এই ফ্যাব্রিক আপনার কিনতে হবে $6.5, $8। আপনি উৎপাদন সক্ষমতা হারিয়ে ফেলবেন, আপনি কম্পিটিশনের সক্ষমতা হারিয়ে ফেলবেন। গার্মেন্টস আপনার লাইন বন্ধ যাবে। গার্মেন্টসে যারা ওনার আছেন, যারা এই ট্রেডের সঙ্গে রিলেটেড, ভাই আপনাদেরকে সবিনয় নিবেদন জানাচ্ছি, আবেদন জানাচ্ছি, দেশীয় শিল্প রক্ষা করেন। এটা ভাবিয়েন না যে বাইরে থেকে এনে আপনারা এখন যেভাবে আছেন এর সারা জীবন চলতে পারবেন। একবার যদি স্পিনিং বন্ধ হয়ে যায়, আমাদের উইভিং মিলগুলো বন্ধ হয়ে যাবে, আমাদের নিটিং মিলগুলো বন্ধ হয়ে যাবে। তখন কোথা থেকে ফ্যাব্রিক আসবে? সব বাইরে থেকে আসবে, আর তখন আমাদের পুরো সেক্টরটা ধ্বংস হয়ে যাবে। সুতরাং গভর্নমেন্টের কাছে মেসেজ, ভাই যারা সাংবাদিক আছেন তাদের কাছে রিকোয়েস্ট, মেসেজ পৌঁছেন যে আজকে আমরা খুব নর্মালি একদম জেন্টলি ভাবে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। যদি ওনাদের খুব সুন্দর একটা গাইডলাইন আসে এই সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য, ওয়েল অ্যান্ড গুড, আমরা যার যার কর্মক্ষেত্রে ফিরে যাব। আজকে আমার এখানে আসার কথা না, আজকে আমার হয় সেলসে থাকার কথা না, আমার ফ্যাক্টরিতে থাকার কথা, বাট আমি আজকে এখানে এসেছি আমাদের সেক্টরকে টিকে রাখার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। যুদ্ধ শুরু হলো, যদি সরকার এটা শুরুতেই আমাদেরকে আমার দাবি দেওয়া মেনে ফ্যাক্টরিটাকে বা সেক্টরকে টিকিয়ে রাখে, ওয়েল অ্যান্ড গুড, বাট যদি সেটা না হয় স্টেপ বাই স্টেপ আমরা ধীরে ধীরে আরো বেশি সংশ্লিষ্ট হব, আরো বেশি আমাদের শ্রমিক ভাইয়েরা সংশ্লিষ্ট হবে, তখন সরকার বাধ্য হবে আমাদের সেক্টরকে টিকে রাখার জন্য আমাদের প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলো ইমপ্লিমেন্ট করতে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্পিনিং সেক্টর আজকে হুমকির সম্মুখীন এবং এই ব্যাপারে নীতি নির্ধারক যারা আছে তারা তাদের কাছে হয়তো আমরা মানে এই জিনিসটা আমরা চাচ্ছি তাদের বুঝাতে পারতেছি না। এই জিনিস আমাদের, অর্থাৎ এখানে শুধু স্পিনিং সেক্টর না, এখানে গার্মেন্টস সেক্টর এবং বাংলাদেশের টোটাল টেক্সটাইল সেক্টরটা ফরেন কারেন্সি আর্ন করে 80%। এই 80% আর্ন করার মধ্যে স্পিনিং সেক্টর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নীতি নির্ধারক যারা আছেন তাদের কাছে হয়তো বিকে নিয়ে তারা হয়তো বিভিন্ন বিষয় নিয়ে তাদের প্রভাবিত করে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় এই ব্যাপারে স্পিনিং সেক্টর পুরোপুরি অবহেলিত, এবং আজকের এই অবহেলার জন্যই আজকে আমাদের এই করুণ পরিণতি। আমরা আশা করবো আজকের এই সাংবাদিক সম্মেলন পরবর্তীতে আমরা যে প্রোগ্রাম দিব সরকারি নীতি নির্ধারণের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হব এবং আমরা এই দুর্যোগ থেকে আমরা কাটায় উঠতে পারবো ইনশাআল্লাহ, এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজকে যে সংবাদ সম্মেলনে নির্ধারিত কর্মসূচি তা 12টার সময় শুরু হওয়ার কথা, 12টা এখনো আমাদের হাতে কয়েক মিনিট সময় আছে। আমরা এখনো জানতে পেরেছি আমাদের কিছু সাংবাদিক ভাইরা রাস্তায় আছেন, ওনারা হয়তো 12টার দিকে এসেই পৌঁছাবেন। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের আমাদের এই প্রোগ্রামটা যথাসময়ে সংবাদ সম্মেলনটা যেন আমরা শুরু করতে পারি। তো মাঝখানে আমরা ইতিমধ্যে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন অনেক গুণীজনের মুখ আমরা দেখতে পাচ্ছি, তো অনেকের কথাই আমরা শুনেছি। আমরা আরো কিছু কথা শুনবো এবং এই কথা শুরু হওয়ার পূর্বে আমাদের আজকের সংবাদ সম্মেলন এই প্রোগ্রামটা আমাদের যে বাংলাদেশ স্পিনিং সেক্টরে আমরা কর্মরত যারা শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তা